ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে রিক্রুটমেন্ট হবে সেই এক্সামগুলির কথা মাথায় রেখে বেশ কিছু প্র্যাকটিস সেট করানোর সিদ্ধান্ত নিয়েছি। আজকে তার প্রথম ক্লাস। প্র্যাকটিস সেটগুলি কিছু কঠিন আছে, কিছু মিডিল স্ট্যান্ডার্ড আছে এবং অপেক্ষাকৃত কিছু সহজ আছে। আজ যেহেতু প্রথম ক্লাস, তাই অপেক্ষাকৃত সহজ একটা প্র্যাকটিস সেট দিয়ে শুরু করব। সহজ বাট স্ট্যান্ডার্ড। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ক্লাসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস শেষে তোমরা অবশ্যই পিডিএফ গুলি আমার টেলিগ্রাম চ্যানেল অঙ্কবাজার থেকে কালেক্ট করে নেবে। তো যাই হোক, চলো আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 77, 110 এবং 143 বিভাজ্য? আমরা নিশ্চয় বুঝতে পারছি এখানে সংখ্যাগুলির গসাগু নির্ণয় করলে উত্তর চলে আসবে। আমি যখন লসাগু গসাগুর ক্লাস করিয়েছি তখন তোমরা অনেকেই কমেন্টস করেছো যে কোথায় লসাগু করতে হবে, কোথায় গসাগু করতে হবে, এটা কিভাবে বুঝবো। দেখো, একদম স্পষ্টই বোঝা যায় কোথায় লসাগু করতে হবে, কোথায় গসাগু করতে হবে। তারপরেও যদি না বুঝতে পারো, মাথায় রেখো গসাগু সবসময় হয় ছোট সংখ্যাটি হয়, যে সংখ্যাগুলি দেওয়া থাকে, একাধিক সংখ্যা দেওয়া থাকলে হয় ছোট সংখ্যাটি গসাগু হবে বা তার চাইতে ছোট হবে। তাহলে অ্যান্সারে যেহেতু ছোট ছোট সংখ্যা দেওয়া আছে, তাহলে বুঝে নেবে এখান থেকে যে গসাগু করতে হবে। আর লসাগু সবসময় বড় সংখ্যাটি হয় বা তার চাইতে বড় হয়। এটা একটা বোঝার টেকনিক। তো যাই হোক, এখানে আমরা 77, 110 এবং 143-এর কি করব, গসাগু নির্ণয় করব। তাহলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো, এমন একটা সংখ্যা দ্বারা এটাকে ভাগ করতে হবে যে সংখ্যা দ্বারা কি হয়, তিনটাকেই ভাগ যায়। ঠিক আছে, 11, 7 11 77, দেখো 10 11 110 এবং 11কে 11 33 মানে 13 11 143। ফাইন। দেখো, এগুলোকে আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না, এক দ্বারা ভাগ যায়, আর এক দ্বারা ভাগ করাও যায়, না করাও তা। তাহলে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি কোনো কাজে আসে না, শুধুমাত্র যেই সংখ্যা দ্বারা ভাগ করি সেই সংখ্যাটাই কাজে আসে এবং যেই সংখ্যাগুলি দ্বারা যায় সেই সংখ্যাগুলির গুণফল হয় গসাগু। এখানে একটা সংখ্যা দ্বারা ভাগ গিয়েছে, অর্থাৎ ওই একটা সংখ্যা অর্থাৎ 11ই হবে এই সংখ্যাগুলির গসাগু। অর্থাৎ 11 এমন এক সংখ্যা যে সংখ্যা দ্বারা 77, 110 এবং 143-কে ভাগ করা যায়। 11 রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক, জাস্ট আমাদেরকে বর্গমূল নির্ণয় করা জানতে হবে দশমিকের। দেখো, পুরোটার উপর বর্গমূল চিহ্নটা রয়েছে, তার মানে কি প্রত্যেকটা সংখ্যারই কিন্তু বর্গমূল নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো 25-এর বর্গমূল নির্ণয় করলে পাই আমরা 5, কিন্তু এখানে দুটোর আগে দশমিক আছে। বর্গমূল নির্ণয় করার সময় যদি দুটোর আগে দশমিক আসে, তাহলে বর্গমূল করার পরে একটার আগে দশমিক পড়বে, অর্থাৎ 0.05 হবে 0.25-এর বর্গমূল। তাহলে এখানে দেখো 9-এর বর্গমূল করলে পাবো 3, কিন্তু এখানে কটার আগে দশমিক আছে, একটা, দুটো, তিনটা, চারটে সংখ্যার আগে দশমিক আছে, তার মানে নিচে দুটো সংখ্যার আগে দশমিক আসবে। দুটো সংখ্যা যেহেতু নাই, তাই একটা শূন্য নেওয়ার পর তার আগে দশমিক। ওকে, গুণ, এখানে দেখো 9 আছে, তাহলে 3। ওকে, তাহলে দুটোর আগে দশমিক আছে, তাহলে একটার আগে দশমিক, 3 যেহেতু একটা পেয়ে গেছি তাই একটার আগে দশমিক থাকলো। এখানে দেখো 36 আছে, 36-এর বর্গমূল নির্ণয় করলে পাই 6, দুটোর আগে দশমিক আছে, সুতরাং বাইরে এলে একটার আগে দশমিক হবে। ফাইন। এখন দেখো, এখানে একটার আগে দশমিক, এখানে একটার আগে দশমিক, আমরা দশমিকগুলো উঠিয়ে দিতেই পারি। এখানে একটার আগে দশমিক, কিন্তু এখানে দুটোর আগে দশমিক, দুটোর আগে দশমিক উঠাচ্ছি, তাই উপরে নিশ্চয় একটা 10 দ্বারা গুণ করতে হবে। ওকে, এবার কাটাকাটি করো। সামনে শূন্যগুলো তোমাদের ক্যালকুলেশনে গন্ডগোল সৃষ্টি করতে পারে, তাই আমি সামনের শূন্যগুলো কিন্তু মিটিয়ে দিলাম। সামনে শূন্য থাকাও যা, না থাকাও তা। ওকে, সামনে শূন্য থাকাও যা, না থাকাও তা। এবার দেখো, তাহলে কাটাকাটি করি, 2 5, তাহলে কি এলো, 5 5 25/3। এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় ভাঙি তাহলে কি পাবো, 8 পূর্ণ 1 3, 3 8 24 আর 25/3। 8 পূর্ণ 1 3 রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10% ও 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? খুবই সহজ একটি অঙ্ক, বিভিন্ন এক্সামে এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। এর বেশ কিছু অ্যাপ্রোচ রয়েছে, যে অ্যাপ্রোচের মাধ্যমে অঙ্কগুলি খুব সহজেই করা যায়। বহুল প্রচলিত যে অ্যাপ্রোচ
সেটা হলো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। দেখো দুই ক্ষেত্রে যদি হ্রাস বলা থাকে, এখানে 10% হ্রাস, এখানে 20% হ্রাস, ঠিক আছে, দৈর্ঘ্য 10% হ্রাস, প্রস্থ 20% হ্রাস, দুই ক্ষেত্রে যদি হ্রাস বলা থাকে তাহলে কোনো সমস্যা নেই, সরাসরি ডেটাগুলি তোলো। 10 আছে তাহলে 10, 20 আছে তাহলে 20, বিয়োগ 10 গুণিত 20 বাই 100, 0 0 0 0 কেটে গেল, তাহলে 30 বিয়োগ 2 সমান 28, ঠিক আছে, অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস পাবে 28%। 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আজ রবিবার হলে 37 দিন পর কি বার হবে? খুবই সহজ একটি অঙ্ক। দেখো যেই সংখ্যাটি দেওয়া থাকবে এই ধরনের প্রশ্নে 37 দিন পর বলেছে, তাকে সরাসরি 7 দ্বারা ভাগ করবে, কারণ আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, অর্থাৎ 7 দিন পর পর দিনগুলি রিপিট হয়, তাহলে 7 দ্বারা ভাগ করবে। ভাগফল নিয়ে কাজ নেই, ভাগ করার পর তোমরা ভাগশেষটাকে নির্ণয় করবে, তাহলে 5 7 35, ভাগশেষ থাকলো 2, এই ভাগশেষ নিয়েই আমাদের কাজ। তাহলে আজ কি বার বলা আছে? আজ বলা আছে তোমার রবিবার, ঠিক আছে, আজ বলা আছে রবিবার, তাহলে 37 দিন পর কি বার হবে? রবিবারের দুদিন পর যেটা হবে, তাহলে রবিবারের পর সোমবার, তারপরের দিন মঙ্গলবার, অর্থাৎ আজ রবিবার হলে 37 দিন পর হবে মঙ্গলবার। মঙ্গলবার রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 10,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? বার্ষিক সুদের হার 10%। এখানে চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ নির্ণয় করার কোনো প্রয়োজন নাই, দেখা মাত্রই উত্তর হবে 0 টাকা। কারণ কি, একটা কথা মাথায় রাখবে, যদি বার্ষিক সুদ দেওয়া হয়, এখানে বলা নেই যে 3 মাস পর দেওয়া হয় বা 6 মাস পর পর দেওয়া হয় চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, 3 মাস পর বা 6 মাস পর দেওয়া থাকলে কন্ডিশনটা আলাদা হতো, কিন্তু বলা নাই, তার মানে কি এখানে বার্ষিক সুদ দেওয়া হয়, তার মানে কি সরল সুদ 1 বছর পর দেওয়া হয়, চক্রবৃদ্ধি সুদ 1 বছর পর দেওয়া হয়। যদি এমন কন্ডিশন আসে তাহলে মাথায় রাখবে প্রথম বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সবসময় সমান হয়, অর্থাৎ এই প্রশ্নে দেখো বলা রয়েছে 10,000 টাকার, এটা কোনো ডেটাটা কাজে লাগছে না, সরল সুদের এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য চেয়েছে 1 বছরের, তার মানে পার্থক্য হবে 0 টাকা। রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ট্রেন 210 মিটার ও 110 মিটার দীর্ঘ দুটি সেতুকে যথাক্রমে 25 সেকেন্ডে এবং 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। যদি জানা থাকে তাহলে একদম ঝট করে উত্তর পারবে, আর যদি জানা না থাকে তাহলে সারাদিন টানা হিচড়া করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। তো দেখো আমি তোমাদেরকে ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি যতটুক আমি জানি সহজ সাধ্যভাবে বোঝানোর চেষ্টা করেছি, তো তারপরেও এই অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী। দেখো 210 মিটার একটা সেতুকে অতিক্রম করলো কত মিনিটে? 25 মিনিটে। যদি সমস্ত ডেটা ভেঙে ভেঙে অঙ্ক করতে যাও তাহলে অনেক সময় লাগবে, কমন কনসেপ্ট এখানে কাজে লাগাবে। দেখো 110 মিটার অতিক্রম করলো কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। একদম ভালোভাবে দেখার চেষ্টা করো, 210 মিটার অতিক্রম করেছে 25 সেকেন্ডে, 110 মিটার অতিক্রম করেছে 15 সেকেন্ডে, এই দুটোর মধ্যে গ্যাপ কত গো? 100। এই দুটোর মধ্যে গ্যাপ কত গো? 10। তাহলে 100 মিটার অতিক্রম করেছে 10 সেকেন্ডে। এখন যদি এই ডেটাগুলি সব ভেঙে ভেঙে করতে যেতে তাহলে অঙ্কটা অনেক বড় হতো। তাহলে কি এদের মাঝে গ্যাপ 100 এবং এদের মাঝে গ্যাপ 10 সেকেন্ড, তার মানে এই 100 মিটার অতিক্রম করেছে 10 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে কত? 1 সেকেন্ডে অতিক্রম করে 10 মিটার। তাহলে গতিবেগ কত হলো? 10 মিটার পার সেকেন্ড। এখানে কি দেওয়া রয়েছে? কিলোমিটার পার ঘন্টায়। তাহলে 10 গুণিত কত দ্বারা গুণ করতে হয়? 18 এর 5 দ্বারা গুণ করতে হয়, তাহলে 2, 18 দুগুণে 36, 36 কিলোমিটার পার ঘন্টা হবে ট্রেনটির গতিবেগ। 36 কিলোমিটার পার ঘন্টা রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে। 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 21 ও 18 দ্বারা বিভাজ্য? দেখো দ্বারা শব্দটা এবার সংখ্যাগুলির পরে রয়েছে, মানে লসাগু নির্ণয় করতে হবে, এবং নিশ্চিতভাবে বুঝতে পারছি যে যে সংখ্যাটি আমরা পাবো সেই সংখ্যাটি বৃহৎ হবে, যেহেতু যখন বড়র দিকে যাচ্ছি তখন কি লসাগু নির্ণয় করতে হবে। কিন্তু এখানে একটা কথা বলা রয়েছে, পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা তার মানে কি লসাগু নির্ণয় করলে উত্তর হবে না, এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে
যেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ লসাগু নির্ণয় এর মাধ্যমে উত্তরটা আসবে এবং উত্তরটা আনার সময় এমন একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে হবে যেন লসাগুকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যে সংখ্যায় দ্বারা গুণ করলে লসাগুটি একটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। এখন মনে হচ্ছে অনেক কঠিন বিষয় এটা, কিন্তু একদমই কঠিন না। চলো আমাদের সেই ক্লাস 4 এর লসাগু করার মেথডের দিকে চলে যাওয়া যাক। কত 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 রয়েছে? 12, 21 এবং 18। 3 দ্বারা যাই, 3 4 12, 3 7 21, 3 6 18। লসাগু করছে, মাথায় রাখবে একটা সংখ্যাকে না গেলেও হয়, দুটো সংখ্যাকে গেলেই হবে। ঠিক আছে, তাহলে 2 দ্বারা যাই, 2, যেটাকে যায় না সেটা থাকলো অ্যাজ ইট ইজ 3। ওকে, আর যায় না, আর যায় না। তাহলে কি দেখো সংখ্যাটি কি হবে, মানে লসাগুটি কত হবে? এদের গুণফল, তাই না? এদের গুণফল হবে লসাগু, মানে 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 3, এটা হবে লসাগু। কিন্তু প্রশ্নে বলা রয়েছে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তাহলে কি করতে হবে? দেখো, তাহলে প্রত্যেকটা দুটো দুটো করে থাকতে হবে। 3 দুটো রয়েছে, তার মানে 3 কে নিয়ে কোনো ঝামেলা নেই। 2 দুটো রয়েছে, 2 কে নিয়ে কোনো ঝামেলা নেই। 7 একটা রয়েছে, তার মানে আরো একটা 7 দ্বারা গুণ করতে হবে, আরো একটা 7 দ্বারা গুণ করতে হবে, তবেই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এবার গুণফলটা কমপ্লিট করো। 9 গুণিত 4 গুণিত 49, ঠিক আছে, 4 নাম 36 গুণিত 49। দেখো একটু ভালোভাবে খেয়াল করো, গুণগুলি কিন্তু খুব সহজে করা যায়। তোমরা এমনি দুটি সংখ্যার গুণ করতে পারবে। তারপরে দেখো এখানে যদি আমরা 50 ধরে নিই, ঠিক আছে, যদি 50 ধরে নিই তাহলে কত আসবে? 1800। কিন্তু এখানে তো 50 না, 36 বার গুণ করেছি 50-কে, 49 ছিল, তাহলে 36 সেখান থেকে বিয়োগ করে দাও, তাই না? দেখো 50 দ্বারা যদি গুণ করি তাহলে 1800, তাই না? এখন 1800 হলে তো হবে না, 50 দ্বারা তো এটা তো ছিল 49, কতবার বেশি নিয়েছি? 1, 36 বার বেশি নিয়েছি, তাই 36 বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু উত্তর চলে আসবে। তাহলে কত আসবে? 1764। ওকে, তাহলে সংখ্যাটি হবে 1764। রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ সি ফর ক্যাট হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ এর আয়ের 40% সমান বি এর আয়ের 4/3 অংশ হতো। এখানে অংশ হলে এ ও বি এর আয়ের অনুপাত কত? দেখো এ এর বলেছে মানে সেখানে গুণ 40%, তার মানে কি 40/100। কি বলেছে? বি এর 4/3 অংশ, 4/3 তো বলা আছে, হ্যাঁ 4/3 অংশ হলে, ঠিক আছে, অংশ শব্দটা নেই কিন্তু তোমরা বুঝে নিও। ঠিক আছে, তাহলে দেখো 2, 5 এদি উপর উপর কাটা যায় মানে 2, তাহলে a/5 সমান দেখো 2b/3 এলো। তাহলে a/b সমান দেখো 5 থেকে গুণ আকারে যাবে, তাহলে 5 দুগুণে 10/3। ঠিক আছে, তাহলে a/b সমান কত? 10:3। অর্থাৎ এটাই আমাদেরকে নির্ণয় করতে বলেছিল, এ ও বি এর আয়ের অনুপাত 10:3 রয়েছে। অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ 7 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা হলে নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ কত? খুবই সহজ একটি অঙ্ক, নৌকা স্রোত সংক্রান্ত সমস্ত অঙ্কই তোমাদেরকে করানো হয়েছে এবং এই ধরনের অঙ্ক বারবার করানো হয়েছে। এটা সাধারণ বেসিক কনসেপ্ট থেকে অঙ্কটা হয়ে যাবে। কি বলেছে দেখো, স্রোতের প্রতিকূলে গতিবেগ, এখন যদি স্রোতের বেগ x ধরে নিই, তাহলে কি স্থির জলে নৌকার গতিবেগ 10 বলা রয়েছে, তাহলে প্রতিকূলে গতিবেগ বলা রয়েছে 7। ঠিক আছে, তাহলে প্রতিকূলের গতিবেগ মানে কি? স্থির জলে নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। প্রতিকূলে মানে কি? স্রোত যেদিকে যাচ্ছে তার ঠিক উল্টো দিকে, তার মানে কি স্রোতের যে বেগ সেটা বিয়োগ করতে হবে। উল্টো দিকে তো আমরা আস্তে আস্তে যাবো, তাই না? তাহলে বিয়োগ করতে হবে, কমবে, তার মানে বিয়োগ করতে হবে, এটা মাথায় রাখো। তাহলে 10 স্থির জলে বেগ, সেখান থেকে আমরা কি প্রতিকূলের বেগ স্রোতের বেগ বিয়োগ করলে প্রতিকূলের বেগ পাবো। প্রতিকূলের বেগ 7 দেওয়া রয়েছে, তাহলে -x সমান -3, মাইনাস মাইনাস ভেনিস, অর্থাৎ স্রোতের বেগ পেলাম 3 কিলোমিটার পার ঘন্টা। যদি স্রোতের বেগ নির্ণয় করতে দিত তাহলে এটা অ্যান্সার হতো, কিন্তু কি বলেছে অনুকূলে বেগ কত, তাই না? অনুকূলে বেগ কত, তাহলে কি স্থির জলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। অনুকূলের বেগ মানে কি স্রোতের দিকে, তার মানে কি আমি তো যাবই, পাশাপাশি স্রোতও আমাকে ঠেলে দিবে, তার মানে যোগ হবে, তার মানে 13 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, 13 কিলোমিটার পার ঘন্টা রয়েছে অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ক্লাসের 30 জন ছাত্রের গড় ওজন 35 কেজি, 5 জন ছাত্র যাদের গড় ওজন 30 কেজি তারা বিদ্যালয় ত্যাগ করলে বাকিদের গড় ওজন কত হবে? খুবই সহজ একটি অঙ্ক। দেখো 30 জন ছাত্র রয়েছে, তাদের গড় ওজন বলা আছে 35 কেজি, তাহলে মোট ওজন কত? 3 35 105 শূন্য অর্থাৎ 1050 কেজি। এখন কি বলছে যে 5 জন ছাত্র যাদের গড় ওজন 30 কেজি তারা বিদ্যালয় ত্যাগ করছে, তাদের মোট ওজন কত? তাহলে 150 কেজি। তাহলে কতজন ছাত্র পড়ে থাকলো? 25 জন ছাত্র, তাদের মোট ওজন কত পড়ে থাকলো? 900 কেজি। তাহলে এক একজনের কত কেজি? তাহলে গড় নির্ণয় হয়ে যাবে। তাহলে এটাকে 25 দ্বারা ভাগ করব। 5 5 25, 5 18 90 180, 5 36 180, অর্থাৎ যারা বাকি রয়েছেন 25 জন তাদের গড় ওজন হবে 36 কেজি। 36 কেজি রয়েছে অপশন এ, অর্থাৎ এ ফর আমেরিকা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ভাগশেষ নির্ণয় করো। এই সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ আসবে সেটা নির্ণয় করতে বলেছে। এখন যদি তোমরা সহজে কিভাবে নির্ণয় করা যায় বিষয়টি জানো তাহলে তো এতক্ষণ উত্তর হয়ে গেছে, জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। কিন্তু যদি না জানো, এখন পুরো সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করে ভাগশেষ কত আসবে দেখতে যাও, তাহলে প্রচুর সময়ের ব্যাপার। তাহলে কি দেখবো আমরা, যে কিভাবে দ্রুত নির্ণয় করা যায় ভাগশেষটা। একটা কথা মাথায় রাখবে, কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক বা শেষের অঙ্ক যদি 0 বা 5 হয় তাহলে সেটা 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। 0 বা 5 হলে সেটা 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে দেখো এখানে যদি 0 থাকতো তাহলে 5 দ্বারা বিভাজ্য হয়ে যেত। তাহলে কত বেশি আছে? 3 বেশি আছে, অর্থাৎ এই 3ই ভাগশেষ আসবে। ওকে, এখন দেখো এখানে যদি 6 থাকতো তাহলে 6 ভাগশেষ নিশ্চয় আসতো না, কারণ 6কে 5 দ্বারা ভাগ করা যায় এবং তার ফলে 1 ভাগশেষ আসে। তাহলে এখানে যদি 5-এর চাইতে বড় থাকে তাহলে সেখান থেকে 5 বিয়োগ করব, সেটা ভাগশেষ আসবে, কারণ 5 থাকলে তো সেটা সম্পূর্ণরূপে ভাগ যেত। তাহলে 5-এর চাইতে বড় থাকলে সেখান থেকে 5 বিয়োগ করব, এবং শেষের অঙ্ক যদি 0-এর চাইতে বড় এবং 5-এর চাইতে ছোট থাকে সেখান থেকে আমরা 0 বিয়োগ করব, এবং সেটাই ভাগশেষ আসবে। অর্থাৎ এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে 3। 3 রয়েছে অপশন বি এ। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। বৃহত্তম ভগ্নাংশটি নির্ণয় করো। 4টি ভগ্নাংশ দেওয়া রয়েছে, 6-এর 7, 8-এর 7, 4-এর 5 এবং 9-এর 10। 1 সেকেন্ডেই উত্তর, দেখা মাত্রই উত্তর। ভগ্নাংশের বিভিন্ন টাইপসের ছোট থেকে বড়, ছোট বড় বা বড় থেকে ছোট যে কোনো কিছু নির্ণয় করতে দিতে পারে। ভগ্নাংশের বিভিন্ন টাইপসের এগুলো হয়ে থাকে। ঠিক আছে, তোমাকে প্রথমে বুঝতে হবে ভগ্নাংশগুলি কেমন, কোন ভগ্নাংশগুলি একের চাইতে বড় হয়, কোন ভগ্নাংশগুলি একের চাইতে ছোট হয়, মানে মান আর কি। দেখো যদি প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে, অর্থাৎ লব ছোট, ঠিক আছে, এবং হর বড়, সেই ক্ষেত্রে এগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। দেখো এখানে লব ছোট, এখানে লব ছোট, এখানেও লব ছোট, তার মানে এগুলো প্রকৃত ভগ্নাংশ। তার মানে এদের মান সবসময় 1-এর চাইতে ছোট হয়, এটা মাথায় রাখবে। এটা প্রকৃত ভগ্নাংশ নয়, অপ্রকৃত ভগ্নাংশ। দেখো উপরে 8 আছে, অর্থাৎ লব বড় আছে। তো মাথায় রাখবে যে 3টি 4টি 5টি বা অসংখ্য প্রকৃত ভগ্নাংশের মধ্যে যদি একটি অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে সেটি হবে সবসময় বড় ভগ্নাংশ। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 8-এর 7। 8-এর 7 রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ভগ্নাংশ সংক্রান্ত একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসার চেষ্টা করব, কারণ ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের যত টাইপস আছে সবকটা তোমাদের সেই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ এই অ্যাপ্রোচটা শুধুমাত্র এই ধরনের, এই কন্ডিশনের, এই শর্তের অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, বাকি শর্তের অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। ওকে, সুতরাং আমরা সমস্ত ধরনের ভগ্নাংশের ছোট বড় নির্ণয় একটি আলাদা ক্লাসে শিখব। তো যাই হোক, এই প্রশ্নটা যেটা ছিল সেটা তোমরা মাথায় রাখো যে অসংখ্য প্রকৃত ভগ্নাংশের মধ্যে একটি যদি অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে সেটি হয় সবসময় বড় ভগ্নাংশ। 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, কিন্তু 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, বর্তমানে পিতার বয়স কত? পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্কগুলি আমি তোমাদেরকে খুব সহজ একটি অ্যাপ্রোচে দেখানোর চেষ্টা করে এসেছি বারবার। সেটা কি? অনুপাতকে কাজে লাগিয়ে। দেখো সামান্য একটু ডায়াগ্রামের মতো তোমরা মনে রাখো, ফাদার সন, ঠিক আছে, পিতা পুত্র। কি বলেছে প্রথম শর্তে? কি বলেছে যে 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে এটা যদি বর্তমান হয়, বর্তমান, এগুলো লেখার দরকার নেই, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে 5 বছর পর পিতার বয়স 3 এবং পুত্রের বয়স 1, মানে 3 গুণ হবে। তাহলে পুত্রের বয়স যদি 1 হয় সেখানে পিতার বয়স হবে 3।
তারপরে শর্তে কি বলেছে দেখো, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। তাহলে পিতার বয়স ছিল 7, পুত্রের বয়স ছিল 1। সেটা কি 5 বছর আগে, মানে 5 বছর আগে, আজ থেকে, বর্তমান থেকে 5 বছর আগে। এটা কি বর্তমান থেকে 5 বছর পরে এটা হবে। তাহলে এই জায়গাটার টোটাল বছরের ডিস্টেন্স কত? 5 বছর আগের থেকে 5 বছর পরের বছরের ডিস্টেন্স 10 বছর। এই জায়গাটাই শুধু তোমাদেরকে একটু নজর দিয়ে বের করে নিতে হবে, 10 বছর। তাহলে দেখো, এটা 10 বছর আগের অনুপাত, এটা 10 বছর পরের অনুপাত। তাহলে পিতার বয়সও যত বছর বেড়েছে, 10 বছর বেড়েছে, পুত্রের বয়সও কিন্তু 10 বছরই বেড়েছে, তাই না? পুত্রের বয়সও 10 বছরই বেড়েছে। তাহলে অনুপাতের পার্থক্যটা সমান হওয়া উচিত ছিল। এখান থেকে 7 থেকে পার্থক্য হয়ে গেছে 3, এখান থেকে 1 থেকে 1 আছে, গড় মিল আছে তাই মনে হচ্ছে, তাই তো? হিসাবটা হলো গড় মিল আছে মনে হচ্ছে, যে এটা 7 ছিল, যেহেতু বেড়েছে এটা বেশি হতো বা পার্থক্যটা সমান হতো। যেহেতু সমান বছর বেড়েছে, এখানেও 10 বছর বেড়েছে পিতার বয়স, পুত্রের বয়সও 10 বছর বেড়েছে, 10 বছরে। তাহলে এদের যে অনুপাতের পার্থক্য সেটা সমান হওয়া দরকার ছিল, কিন্তু সমান নেই। এই সমান করাটাই হলো আমাদের আসল কাজ। সমানটা কিভাবে করব? এই সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 2, এই সংখ্যা দুটির পার্থক্য 6। এই পার্থক্য দ্বারা এই অনুপাতটাকে গুণ করব। তাহলে কত আসবে অনুপাতটি? 3 6 18 অনুপাত 6 কে 6। আর এই পার্থক্য দ্বারা এই অনুপাতটাকে গুণ করব, তার মানে 14 অনুপাত 2 কে 2। এই অনুপাতগুলি নিয়ে আমরা কাজ করব। এগুলো ব্যান্ড, এগুলো বাদ, ঠিক আছে? এবার দেখো, এখানে অনুপাতের পার্থক্য 4, এখানে অনুপাতের পার্থক্য 4, ঠিক আছে? অর্থাৎ 4 ইউনিট অনুপাত বেড়েছে। আর 4 ইউনিট সমান কি? 10 বছর। এটা ছিল 5 বছর আগের গল্প, এটা ছিল 5 বছর পরের গল্প বর্তমান থেকে। তার মানে কি এই 4 ইউনিট সমানই 10 বছর, ঠিক আছে? তাহলে 1 ইউনিট সমান 2.5 বছর, ঠিক আছে? আমি আগেই বলেছি এই অনুপাতগুলো নিয়ে আর কাজ নাই, এই অনুপাতগুলো নিয়েই কাজ। কি বলেছে? বর্তমানে পিতার বয়স কত সেটা নির্ণয় করতে বলেছে। বর্তমানে পিতার বয়স কত তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা স্টেপ, তাই কিন্তু সময় বেশি লাগছে। তাহলে বর্তমানে পিতার বয়স তো আমরা পাচ্ছি না, আমরা পিতার বয়স বের করি 5 বছর আগে। তাহলে 14 গুণিত 2.5 সমান কত হচ্ছে? 7 গুণিত 5 মানে 5 7 35, ঠিক আছে? 35 বছর হচ্ছে। এটা কি 5 বছর আগে এই অনুপাতটা ছিল, দেখো 5 বছর আগে। তাহলে বর্তমানে কত? বর্তমানে যোগ 5 মানে 35 যোগ 5 মানে 40 বছর, অর্থাৎ বর্তমানে পিতার বয়স হবে 40 বছর। 40 বছর রয়েছে দেখো তোমার অপশান সি এ, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, সরল করো। এই রাশিটি দেওয়া রয়েছে, এই রাশিটির সরলতম মান নির্ণয় করতে হবে। খুবই সহজ একটি অঙ্ক, আমরা বদমাশ নিয়ম আশা করি সকলেই জানি। ব্র্যাকেটের কাজ আগে, তারপর অর্ডারের কাজ, তারপর ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ, এগুলো আমরা সকলেই জানি, ঠিক আছে? তো দেখো, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করি। তাহলে 4 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কি পাবো? 2 পাবো। তাহলে 2 গুণিত 2 তার মানে 4 পাবো, ঠিক আছে? আমরা 4 থেকে 4 বাদ দিলে 0 পাবো। 0 গুণিত 2, দেখো এক লাইনে কিভাবে হচ্ছে, 0 গুণিত 2 মানে কি? 0। এখন 4 থেকে যদি 0 বাদ দিই, বিয়োগ আছে, তাহলে 4ই থাকলো, ঠিক আছে? দেখো তাহলে কি এলো শেষ পর্যন্ত? এই জায়গায় কিন্তু গুণ আছে, ব্র্যাকেটের সামনে গুণ আছে, তার মানে এখানে বিয়োগ আছে। এইটুকু আগে করে দিও না, এই জায়গাতে এসে ভুল করে ছেলেরা। এটুকু করে দেয় যে 4-এর সঙ্গে গুণ করে দেয়, তাহলে 2 গুণ 4 সমান 8। তা কিন্তু হবে না। হবে কি? দেখো এত দূর পর্যন্ত তো এগুলো শূন্য ভ্যালু চলে এসছে, তাহলে কি পড়ে আছে? 4 বিয়োগ 2 ব্র্যাকেটের ভেতর কত? আবার 4। তার মানে গুণ, এই যে ব্র্যাকেট আছে মানে গুণ আছে, এই গুণের কাজ কিন্তু আগে করতে হবে। এই জায়গাতে এসে কিন্তু তীরে এসে তরি ডুবার অবস্থা হয় ছেলেদের। তাহলে কি হলো? 4 বিয়োগ 8, ঠিক আছে? তাহলে বিয়োগ 4 হবে প্রশ্নের সঠিক উত্তর। বিয়োগ 4 রয়েছে দেখো তোমার অপশন সিতে, ওকে। 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি খালি চৌবাচ্চা একটা নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, অপর একটা নল দিয়ে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? এই অঙ্কগুলির একদম সহজ শর্ট ট্রিক্স রয়েছে, কিন্তু আমি সেটা তোমাদেরকে কখনো দেখাইনি। আমি এমন একটা কনসেপ্ট দেখিয়েছি যেটা সহজ এবং নির্ভুল এবং প্রত্যেকটা অঙ্কের জন্য কার্যকরী এই চ্যাপ্টারের এবং সময় কার্যের। তাহলে কি আমরা একটা কনসেপ্টে দুটো চ্যাপ্টার কভার করছি এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যেই কনসেপ্টটা কাজে লাগবে সেই কনসেপ্টটাই আমরা মনে রাখবো। একটা চ্যাপ্টারের 5টা টাইপসের অঙ্কের জন্য যদি আমরা একটা কনসেপ্ট মনে রেখে 5টা টাইপসের অঙ্ককে সমাধান করতে পারি, তাহলে কেন 5টা টাইপসের অঙ্কের জন্য 5টা কনসেপ্ট মনে রাখতে যাবো, তাই না? আমি কি কনসেপ্টটা করিয়েছিলাম, তোমরা যেটা করবে দেখো, মনে করো এ নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয়,
তার মানে কি এ এখানে প্লাস দিবে, যে পূর্ণ হচ্ছে সেটা বোঝার জন্য এক্সাম হলে। ঠিক আছে, বি নল দ্বারা খালি হয় কত মিনিটে? 15 মিনিটে। কুল 10-15 পেয়েছো, তাদের লসাগু করো 30। এই 30 ইউনিট হলো চৌবাচ্চার, এই 30 ইউনিট হলো চৌবাচ্চার আয়তন, বা চৌবাচ্চায় 30 ইউনিট জল ধরে। ঠিক আছে, 30 ইউনিট জল ধরে। তাহলে দেখো 10 মিনিটে পূর্ণ হয় আর এই 15 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কত? সব সময় বের করবে 1 মিনিটে কতটুকু পূর্ণ করে, এ পূর্ণ করছে খালি করছে। 1 মিনিটে দেখো 30 ইউনিট 10 মিনিটে, তাহলে 1 মিনিটে পূর্ণ করে 3 ইউনিট। এটা কি ট্যাঙ্কটা বা চৌবাচ্চাটি 30 ইউনিট 10 মিনিটে পূর্ণ করে, তাহলে 1 মিনিটে পূর্ণ করে 30 ইউনিট। সবসময় 1 মিনিটে বা ঘন্টায় দেওয়া থাকলে 1 ঘন্টায়, বা বছরে দেওয়া থাকলে 1 বছরে, সময় কাজের ক্ষেত্রে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এটা কি দেখো 15 মিনিট সময় লাগে খালি করতে, 30 ইউনিট খালি করতে 15 মিনিট সময় লাগে, তার মানে 1 মিনিটে খালি হয় 2 ইউনিট। এটা খালি হয়, তার মানে এখানে মাইনাস। ওকে, তাহলে 1 মিনিটে ইফেক্টিভ কাজ কত হয়? ইফেক্টিভ কাজ কত হয়? 1 ইউনিট। ঠিক আছে, 1 মিনিটে দুটি নল যদি খোলা থাকে তাহলে 3 ইউনিট পূর্ণ করবে, 2 ইউনিট খালি করে দেবে, তাহলে অ্যাকচুয়ালি পূর্ণ হবে 1 ইউনিট। ঠিক আছে, দুটো নল যখন একসঙ্গে খোলা থাকবে, আমাদের প্রশ্নে কি বলেছে? দুটো নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে দেখো 1 মিনিটে দুটো নল একসঙ্গে কাজ করলে 1 ইউনিট পূর্ণ হয়, তাহলে 30 ইউনিট পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? 1 মিনিটে 1 ইউনিট পূর্ণ হলে 30 মিনিট, এই 30 ইউনিট পূর্ণ হতে 30 মিনিট সময় লাগবে। 30 মিনিট রয়েছে দেখো তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এখন দুটো ডেটা দেওয়া রয়েছে তাই এটাকে খুব সহজেই কিন্তু করা যায়, এটাও খুব সহজ। কিন্তু 3টে ডেটা 4টে ডেটা দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আবার কনসেপ্ট চেঞ্জ করার প্রয়োজন হয়। কোনো প্রয়োজন নাই, সহজ কনসেপ্ট মনে রাখো, নির্ভুল অঙ্ক করো, সময় কার্যের অঙ্কগুলো চালিয়ে দাও একই কনসেপ্টের উপর। ওকে, তো যাই হোক, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 10 বছর আগে বিকাশের বয়স অনুপের বয়সের অর্ধেক ছিল, বর্তমানে তাদের বয়সের অনুপাত 3:4 হলে বর্তমানে বিকাশের বয়স কত? একটু কেয়ারফুল। কি বলেছে দেখো, 10 বছর আগে বিকাশের বয়স অনুপের বয়সের অর্ধেক ছিল, মানে বিকাশ আগে অনুপ পরে। ঠিক আছে, তাহলে বিকাশ ইস্টু অনুপ করতে হবে, অনুপ ইস্টু বিকাশ করা যাবে না। কারণ দেখো নিচে অনুপাতটা তাদের বয়সের অনুপাত 3:4 দেওয়া রয়েছে, তাদের বয়সের অনুপাত 3:4 দেওয়া রয়েছে। কি বলছে যে 10 বছর আগে, তাহলে বর্তমানের চাইতে 10 বছর আগে আমরা চলে যাই, -10। সেখানে কি বলছে যে বিকাশের বয়স অনুপের বয়সের অর্ধেক ছিল, তাহলে অনুপের বয়স 2 হলে বিকাশের বয়স 1। বর্তমানে তাদের বয়সের অনুপাত 3:4। ব্যাপারটা বুঝতে পারলে তো? যদি অনুপ আগে আর বিকাশ পরে লিখতাম তাহলে কি হতো? 3:4 তো আমরা চেঞ্জ করতাম না, তাহলে কি যে ছোট ছিল সে 10 বছর পর বড় হয়ে গেছে, আর যে বড় ছিল সে 10 বছর পর ছোট হয়ে গেছে। তাহলে প্রশ্ন পড়ার সময় অর্ডারটা দেখতে হবে। ঠিক আছে, যে বিকাশ আগে হবে না অনুপ আগে হবে, বিকাশের বয়স বলা রয়েছে, মানে বিকাশের নামটা আগে আছে, তার মানে বিকাশকে আগে রাখতে হবে, অন্যথায় অঙ্কটা ভুল হবে। ওকে, এই জায়গাগুলো কিন্তু ছোট ছোট সিলি মিস্টেক আমরা এক্সাম হলে করে আসি। তো যাই হোক, এটা 10 বছর আগের অনুপাত, এটা 10 বছর পরের অনুপাত, এদের মধ্যে অনুপাতের পার্থক্য কত? 2 ইউনিট, এদের মধ্যে 2 ইউনিট। তাহলে কিচ্ছু করার প্রয়োজন নাই। দেখো পিতা পুত্রের অঙ্ক করতে গিয়ে অনুপাতের পার্থক্যটা ভিন্ন ছিল তাই সেম করতে হয়েছিল, কিন্তু এখানে অনুপাতের পার্থক্য 2 ইউনিট রয়েছে। কারণ কি এই দুই জায়গাতেই বছরের গ্যাপ 10 বছর, তাই না? 10 বছর বছরের গ্যাপ, তাহলে 2 ইউনিট সমানই 10 বছর, তাহলে 1 ইউনিট সমান 5 বছর। ঠিক আছে, 1 ইউনিট সমান 5 বছর। কি বলেছে প্রশ্নে? কি চেয়েছে? উত্তর আমাদের চেয়েছে যে বর্তমানে বিকাশের বয়স কত? বিকাশ বরাবর আছে 3 আর 1 ইউনিট সমান 5, তাহলে 3 5 15, অর্থাৎ বিকাশের বয়স বর্তমানে 15 বছর। 15 বছর রয়েছে দেখো তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সংখ্যাকে 20% বাড়ানো হলো, পুনরায় কত শতাংশ কমালে পূর্বের সংখ্যাটি পাওয়া যাবে? ইম্পর্টেন্ট এবং সহজ একটি অঙ্ক, তারপরেও এই ধরনের অ্যান্সার এক্সাম হলে আমরা ভুল করে চলে আসি, ভুল করে চলে আসার সম্ভাবনাও থাকে চূড়ান্ত, শুধুমাত্র সঠিক কনসেপ্ট জানা না থাকার কারণে এবং সহজ কনসেপ্টগুলি। দেখো মনে করি একটি সংখ্যা 100, তাকে কি করা হলো? 20% বাড়ানো হলো, মানে কি হলো? 120-তে নিয়ে যাওয়া হলো। তাহলে এখন পূর্বের সংখ্যাটিতে ফিরে আসতে হবে, তাহলে 120-র ওপর কমাতে হবে কত? 20, তাহলে 100-তে কত? এই তো হয়ে গেল, আর কিছুই না। প্রথমে 100 ছিল, 120 করেছিলাম, তাকে 120-তে কমাতে হবে 20, তাহলে 100-তে কত কমবে? এইটুকুই তো আমাদের কাছে চেয়েছে। তাহলে দেখো 0 0 কেটে গেল 6, 2 দ্বারা কাটলে 3, 2 দ্বারা কাটলে 50, তাহলে 50/3, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কত পাবো? 3 16 48, 16 পূর্ণ 2 এর 3,
তাহলে 16.2-3% কিন্তু এবার কমাতে হবে, এদিক থেকে এদিকে যেতে হলে। 16.2-3 রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 7:9 হলে তাদের পরিধির অনুপাত কত হবে? খুবই সহজ একটি অঙ্ক, খাতা পেন বোর্ডের কিছু প্রয়োজন নাই, দেখা মাত্র উত্তর, 1 সেকেন্ডে উত্তর, পড়া পরে উত্তর। তোমরা যারা আমার বৃত্তের ক্লাসগুলি দেখেছো তারা আশা করি এতক্ষণে উত্তরটা পেরে গিয়েছো। তো যাই হোক, উত্তর বলার আগে যেটি বলার, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং প্র্যাকটিস সেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, যেন আমার প্র্যাকটিস সেট আসার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। কারণ এই প্র্যাকটিস সেটগুলো যদি তোমরা করো তাহলে সরাসরি ডেটা কমন না পেলেও কনসেপ্টগুলি কমন পাবে এবং এই কনসেপ্টের মাধ্যমেই তোমরা এক্সামে অঙ্কগুলি নামিয়ে আসতে পারবে, এইটুকু আমার বিশ্বাস। তো যাই হোক, একটা কথা মাথায় রাখবে, বৃত্তের পরিধির অনুপাত ব্যাসার্ধের অনুপাত ব্যাসের অনুপাত সর্বদা সমান হয়। তাহলে এখানে কি ব্যাসার্ধের অনুপাত 7:9 বলা আছে, পরিধির অনুপাত কত? 7:9। এই কথা আমি বারবার বলেছি, কিন্তু ক্ষেত্রফলের অনুপাতের ক্ষেত্রে একটু সাবধান, সেটা কিন্তু সমান হয় না। তাহলে কি হলো, ব্যাসার্ধের অনুপাত, পরিধির অনুপাত এবং ব্যাসের অনুপাত সবসময় সমান হয়। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 7:9। 7:9 রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট উত্তর। শুধুমাত্র একটা ছোট্ট স্টেটমেন্ট যদি মনে রাখো তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে, তাই না? 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 4 সেমি ও 3 সেমি হলে তা বাহুর দৈর্ঘ্য কত? খুবই সহজ একটি অঙ্ক, একদম সহজ একটি কনসেপ্ট তোমাদেরকে বলে দিব। রম্বসের এই ধরনের অঙ্ক তোমাদের আর কখনো ভুল হবে না। তো যাই হোক, অঙ্ক করার আগে তোমাদেরকে আরো একটা কথা বলতে ভুলে গেছি। কথাটি হলো, যদি তোমাদের এই ধরনের ক্লাস প্রয়োজন হয়, তোমরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকো, প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে ইয়েস লিখো, যেন আমার মনে হয় যে তোমাদের সত্যিই এই ধরনের ক্লাসগুলির প্রয়োজন রয়েছে। তাহলে আমি বেশি বেশি পরিমাণে এই ধরনের ক্লাসগুলি করানোর চেষ্টা করব। তো যাই হোক, চলো প্রশ্নটার সমাধান করা যাক। রম্বস কি? যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়, সেটা হলো রম্বস। তাহলে কি বলেছে, কর্ণের দৈর্ঘ্য, ছোট কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 3 সেন্টিমিটার, বড় কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার। এখানে শুধু একটি মনে রাখার বিষয়, কর্ণগুলি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ এই কোণগুলির মান যে উৎপন্ন হয় সেগুলি হয় 90 ডিগ্রি। অর্থাৎ কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং কর্ণগুলি পরস্পরের উপর লম্ব। তার মানে কি, এই কোণগুলি হয় 90 ডিগ্রি। তার মানে দেখো, আমাদের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, বাহুর দৈর্ঘ্য তো সমান রম্বসের, তাহলে এইটা কি, এইটুক কি, এইটুক হলো উচ্চতা, এইটুক ভূমি, এইটুক অতিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে কি ভূমি কত? 4-এর অর্ধেক সমদ্বিখণ্ডিত করে। তোমার লম্ব কত? 3-এর অর্ধেক, 1.5। অতিভুজ কত? অতিভুজ রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 1.5 স্কয়ার প্লাস 2 এর স্কয়ার সমান, দেখো 2 2 5, একটার আগে দশমিক আছে, বাইরে এলে মানে স্কয়ার হয়ে গেলে দুটোর আগে দশমিক হয় আর কি, দুটোর আগে দশমিক হয়, আর এটা 4। তার মানে কি 625, 6.25। রুট অফ 625-এর বর্গমূল করলে কত পাওয়া যায়? 25। দুটোর আগে দশমিক আছে, বাইরে এলে একটার আগে দশমিক হবে, রুটের বাইরে এলে একটার আগে দশমিক হবে। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হবে, দেখো এই ত্রিভুজের অতিভুজই তো এই রম্বসের বাহু, তাই না? বাহুর দৈর্ঘ্য হবে 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ থাকলো এই প্রশ্নের সঠিক উত্তর। অলমোস্ট শেষের দিকে, চলো এই ক্লাসের শেষ প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ প্রথম সেটের শেষ প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। এটা সমান 16 হলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক। 16 যেমন ডান দিকে আছে থাকুক, আমরা বাম দিকের কাজটা কমপ্লিট করি। দেখো, রুট অফ x⁻⁻4, এই জায়গাটার ভ্যালু কি হবে? x⁻²। তাহলে x⁸ ইন্টু x⁻² থাকছে। বেসগুলি যদি সমান হয় তাহলে পাওয়ারগুলি কি হয়? যোগ হয়। তাহলে 8 যোগ বিয়োগ 2 মানে কি? বিয়োগ 2। তার মানে x এর পাওয়ার 6 থাকলো। তার মানে এই রুটের ভেতর এখন থাকলো x এর পাওয়ার 6। এত দূরের কাজ শেষ। তাহলে দেখো, রুটের ভিতর x এর পাওয়ার 6 মানে কি? রুটের বাইরে এলে x এর পাওয়ার কি হবে? অর্ধেক হবে, তার মানে 3 হবে। ঠিক আছে, এই রুটটার কাজ শেষ, এই রুটটার কাজও শেষ। x এর পাওয়ার তাহলে 3 পড়ে থাকলো। বেস সমান, তাহলে পাওয়ারগুলি যোগ হবে, তার মানে x⁸ থাকবে, তার মাথায় রুট তো আছেই।
তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 পড়ে থাকবে, তাই না? এক্স টু দি পাওয়ার 4 পড়ে থাকবে, রুটের বাইরে এলে পাওয়ারটি কি অর্ধেক হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এই জায়গাটার ভ্যালু পেলাম, এটা সমানে কি বলা আছে 16। 16 সমান কি লিখতে পারি, 2 এর পাওয়ার 4। দেখো পাওয়ার যদি সমান হয় তাহলে আবার বেসগুলি সমান হয়, সমানের দুই দিকে পাওয়ার সমান হলে বেসগুলি সমান হয়, তাহলে x সমান 2, অর্থাৎ x এর মান বেরোবে 2। রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবারও বলছি, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং ক্লাসটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তোমরা ছড়িয়ে দাও যে অঙ্ক বাজার এখন আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি কে মাথায় রেখে প্র্যাকটিস সেট শুরু করেছে, অঙ্কের প্র্যাকটিস সেট শুরু করেছে। তোমরা এই বিষয়টি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তবেই অঙ্কবাজার এগিয়ে যাবে, তবেই তোমাদের জন্য আমি আরো কন্টেন্ট আনতে পারবো এবং তোমাদের জন্য আরো কিছু ভালো ব্যবস্থা করার চিন্তা ভাবনা করতে পারবো। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থাকো, এই কথা এই কামনা রেখেই আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।